পালন। সুপ্রিয় দর্শক, আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। বরাবরের মতো আজকেও আমাদের সাথে একজন অতিথি থাকবেন, যিনি কর্পোরেট সেক্টরের বিভিন্ন দিকগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন। আজকে আমাদের সাথে অতিথি হয়ে আছেন ফাহমিদা গুলশান আপু। উনি প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি তে আছেন ইউনিট ম্যানেজার হিসেবে। চলুন আমরা সরাসরি অতিথির কাছে চলে যাই। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো তিন্নি? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। আপু, আমরা সরাসরি আপনার একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করতে চাচ্ছি। তো আপনি যদি আপনার একটা সংক্ষিপ্ত পরিচয় আমাদেরকে দেন। আমি ফাহমিদা গুলশান শিউলি। আহ, আমি এক প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে আছি ইউনিট ম্যানেজার হিসেবে, পল্লবী ব্রাঞ্চের। এবং পাশাপাশি আমার ছোট্ট একটা উদ্যোগ আছে, আমার কিছু ড্রেসের আমার এই অনলাইন বিজনেস আছে, যেটা আপাতত অনলাইন হয়তো একটু বন্ধ, অফলাইনে সেল হচ্ছে। আর তাই আমার বাসা মিরপুরে, পল্লবীতে। আমার দুটি বাচ্চা, দুই ছেলে। আর বড় ছেলেটা ক্লাস 10-এ পড়ে, ছোটটা স্পেশাল চাইল্ড। আপাতত ক্লাস 2-এ আছে প্রাইমারি স্কুলে। আর এই তো পাশাপাশি এই চলছে কাজ হাজবেন্ডের সাপোর্টে। আমার হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে আছে। আর এই তো ভালোই চলছে, চেষ্টা করছি জীবনকে এগিয়ে নিয়ে যেতে। আলহামদুলিল্লাহ। আপু, আপনি এই কর্পোরেট যাত্রাটা কবে থেকে শুরু করেছেন, মানে আপনার জবটা কবে থেকে শুরু করেছিলেন? আচ্ছা, আমার পথ চলা শুরু করোনা যখন শুরু হয় আমাদের 2000 সালে। ওই করোনায় যখন আমরা সবাই ঘরে বসে যাই, প্রত্যেকটা কিছুই বন্ধ হয়ে যায়, তখনই আমার আহ মাথায় কিছুটা আসে, যেহেতু আমি আগেই বললাম যে আমার ছোট ছেলেটা স্পেশাল চাইল্ড। তখন আমার মনে হয় যে আমি যে হয়তো একটা সময় আমি থাকবো না, আমার ছেলেটার কি হবে, বা ওর কি ওর পাশে কে দাঁড়াবে। তখনই আমার মনে হয় যে আমি যদি কিছু করি, সেটা যদি ওকে একটা সময় আমি ওইখানে ওকে বসাতে পারি, তাহলে হয়তো, যেহেতু ও স্পেশাল চাইল্ড হলেও ওর ব্রেনটা ঠিক আছে, পড়াশোনা কিছুটা করতে পারছে, তখন আমার মনে হয় আমি একটা বিজনেস যদি করি, ওই বিজনেসটা হয়তো একটা সময় আমি দাঁড় করালে হয়তো আমার ছেলেটা ওটা দেখতে পারবে। সেই থেকে আমার মাথায় আসে, আমার তখন থেকে আমার ড্রেস নিয়ে কাজ শুরু, উদ্যোক্তা জীবন যেটা বলে, ওই উদ্যোক্তা জীবন থেকে আমার পথ চলা শুরু। অনেক গ্রুপের সাথে আমার জয়েন, অনেক আপুদের সাথে কাজ করা, অনেক জায়গায় যাওয়া। তখন থেকেই এক এক অনেক সাথে পরিচয় হওয়ার ক্ষেত্রে এক ভাইয়ার মাধ্যমে আমার এই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে ঢোকা। আর সেই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে ওনার মাধ্যমে ঢুকতে ঢুকতে আজ প্রায় 4 বছর হয়ে গেল কাজ করছি। তার পাশাপাশি তো আমার ওই বিজনেস আছেই, অফলাইন এখন চলছে বাসায় থেকেই। তো এই দুইটা কাজ একসাথে আর কি চলছে আমার মাথায়। ওইটা আমার উদ্যোক্তা কাজটা শুরু আমার ছেলের কথা মাথায় রেখে, ওর ভবিষ্যতের একটা কিছু করে দেব আমি সেটা নিয়ে। আর পাশাপাশি আমার এই কাজ, চাকরির কাজটা তো চলছে। দুটা হয়তো একটু কষ্ট হচ্ছে আমার, তারপরে আমি, যেহেতু মেয়ে মানুষ, মেয়েরা পারে না এমন কিছু নাই। সেই হিসেবেই আমি ওটা দুইটা মানে সামঞ্জস্য ভাবে চালানোর চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি। হয়তো একটা সময় হয়তো অনেক সামনের দিকে আরো এগিয়ে যাব, যদি সবার পাশে থাকে। যারা আছে আমার পাশে, আমার বন্ধু বান্ধবীরা বা কিছু ভাবিরা, এরা পাশে থাকলে হয়তো একটা সময় অনেক দূরে আগায় যেতে পারবো আমার উদ্যোগ নিয়ে, বা আমার যেখানে আমি কাজ করছি সেখানে। আপু, আমরা তো বুঝতেই পারছি আপনার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে সবগুলো কাজই ম্যানেজ করার জন্য। তারপর থাকে না, আপনাকে তো সবাই অনেক বেশি সাপোর্ট করছে, আপনি বলছেন যে সবাই আপনার বন্ধু মহল, পরিবার। সবচাইতে বেশি সাপোর্ট কার পাচ্ছেন আপনার এই কাজগুলো ম্যানেজ করার ক্ষেত্রে? আপু, একটা মেয়ে যখন কাজ শুরু করে বা কাজ করে, তার দুটো জিনিস, সাপোর্টিং যদি কারো না থাকে তাহলে প্রত্যেকটা সেক্টরে কাজ করতে কষ্ট হয়। আমি যেখানে আছি কর্পোরেট সেক্টরে, যেখানে, কারণ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স একটা ব্র্যান্ডিং কোম্পানি, আমি সেখানে আছি, কাজ করছি। পাশাপাশি তো কিছু সমস্যা থাকে মেয়েদের কাজ করতে গেলে,
তারপরে আমার চারপাশে যারা আছে বা আমি যে ব্রাঞ্চে আছি সেখানে প্রত্যেকের সাপোর্টে প্লাস আমার হাজবেন্ডের সাপোর্টে আমি কিন্তু কাজ করে যাচ্ছি। সমস্যা কিছু হবে, মেয়ে মানুষ কাজ করতে যাওয়া মানেই সমস্যা, তার আসবে, সেগুলোকে ওভারকাম করে আমাদের এগিয়ে যেতে হবে বা কাজ করতে হবে। আর সব থেকে বড় কথা আমি মনে করি, একটা মেয়ে যদি মনে করে যে না আমার এই কাজটা করতে হবে বা আমি পারবো, তাহলে অটোমেটিকই তার ওই কাজটা সহজ হয়ে আসে। আমার এই কাজ করার ক্ষেত্রে সাপোর্টটা বেশিরভাগ আমার হাজবেন্ডের। আমি যে কাজ করছি তার প্রচন্ড তার সাপোর্ট আছে। সাপোর্ট না থাকলে একটা মেয়ে যখন বাহিরে কাজ করে, দেখা যায় তার হাজবেন্ডের সাপোর্ট না থাকলে, তার ফ্যামিলির সাপোর্ট না থাকলে সে কিন্তু কাজে আগে যেতে পারে না। সেক্ষেত্রে আমার হাজবেন্ডের যথেষ্ট সাপোর্ট আছে, প্লাস সেক্ষেত্রে আরেকটা বড় সাপোর্ট হচ্ছে আমার বড় ছেলেটা আমাকে যথেষ্ট সাপোর্ট করে। ও সবসময় চায় যে না আমার আম্মু কিছু করুক বা আমার আম্মু আমার তার নিজের পরিচয় পরিচিতি হোক পাক, এটা কিন্তু সে আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়। তো এটা আমার অনেক ভালো লাগে যে না আমার সন্তান আমাকে সাপোর্ট দিচ্ছে বা কাজের ক্ষেত্রে সে আমাকে উৎসাহ দিচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে আমি যতই হয়তো কাজে যদি আমার কখনো একটু হয়, তারপর ওদের সাপোর্টে না আমি দেখা যায় আরেকটু উৎসাহ পাই, কাজে হয়তো আরেকটু আরো এনার্জি আসে যে না আমি পারবো, তাহলে আমার দ্বারা হবে হয়তো। দেখা যাচ্ছে এই কারণে হয়তো কাজ করতে আরো মজা পাচ্ছি যে না আমার আশেপাশে যারা আছে। তার থেকে আরো একটা বড় সাপোর্ট হচ্ছে আমি যে ব্রাঞ্চে আছি এই ব্রাঞ্চটা সম্পূর্ণ মহিলা ব্রাঞ্চ, আমাদের প্রগতি লাইফের পল্লবী ব্রাঞ্চটা। এখানে যে ইনচার্জ ম্যাডাম মাসুদ আহমেদ, আমি তার আন্ডারে সরাসরি কাজ করছি। দেখা যাচ্ছে সে যথেষ্ট আমাকে সাপোর্ট দেয়। এটা আমার একটা বড় পাওয়া যে আমি তার আন্ডারে কাজ করছি, তার সাপোর্ট পাচ্ছি। যার কারণে দেখা যাচ্ছে হ্যাঁ আমি আমার কাজের ক্ষেত্রে হয়তো কখনো যদি আমার মনটা হয়ে যায়, দেখা যায় সে এতটা সাপোর্ট দেয়, যেহেতু সে একজন নারী, সে কিন্তু আরেকটা নারীর আহ সমস্যা বলো বা তার পারিপার্শ্বিক অবস্থা গুলা সে কিন্তু যথেষ্ট বোঝে। আর সে যথেষ্ট আমাকে সাপোর্ট দেয় বলে হয়তো আমি এই 4 বছর হয়তো কাজ করতে পারছি এবং সামনে তার হাত ধরে আমি আরো আগায় যেতে চাই। কারণ আমার যেহেতু একটা বেবি অটিস্টিক আমি বললাম তো, কিন্তু আমার ম্যাডামের কিন্তু দুইটা মেয়ে কিন্তু তার প্রতিবন্ধী। তার বড় মেয়েটা তো যথেষ্ট প্রতিবন্ধী, বড়টা। তারপরেও সে কিন্তু তার মেয়েটাকে দেখা যাচ্ছে ডিগ্রিতে পড়ে, তার মেয়ে, ছোট মেয়েটা এ লেভেলে পড়ছে। যার কারণে সে আমার বিষয়টা বেশি ফিল করে, যার কারণে আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়। আমার একটা বড় পাওয়া এটা, যেখানে আমি কাজ করি বা আমি যাদের সাথে মিশি তারা এতটা সাপোর্টিং বা আমাকে এতটা সহযোগিতা করে বা সাহস দেয়, যার কারণে আমি কাজে আরো মানে আগায় যেতে পারছি। আমি কখনোই মন খারাপ হইলেও দেখা যায় সবার সাপোর্টে কখনো হয়তো পিছায় যাচ্ছি না। কারণ অনেকের সাথে মিশি, দেখা যায় অনেক নারী আছে তার পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা বা পরিবারের প্রতিবন্ধকতার কারণে হয়তো সে আগায় যেতে পারে না কাজ নিয়ে বা পিছায় যায়। আমার ক্ষেত্রে হয়তো অনেক প্রতিবন্ধকতা আসে, চারিপাশের লোকজন অনেক কথা বলে, কিন্তু আমার পরিবার আহ আর আমার আশেপাশে যারা আছে একান্ত সবসময় যাদের সাথে আমি চলি, তারা যথেষ্ট সাপোর্ট দেয় বলে হয়তো আমি আগায় যেতে পারছি এবং আমার ইচ্ছা আছে আরো দূর কাজ করার। আমার সন্তানকে নিয়ে আমি যেখানে কাজ করছি সেই প্রতিষ্ঠানটাকে নিয়ে আমি আমার নিজের পরিচয় পরিচিত হতে চাই। এটা হচ্ছে সব থেকে আমার বড় মনের একটা ইচ্ছা, যে আমি আমার নিজের পরে পরিচিত হব। ঠিক আছে। ইনশাল্লাহ আপু, আমরাও দোয়া করি আপনি অনেক বেশি মানে এগিয়ে যান আপনার প্রত্যেকটা সেক্টরে। আপনার বিজনেসটা অনেক বড় হোক এবং আপনার চাকরির অবশ্যই। জায়গাও আপনার আরো বেশি সাফল্য আসুক। আপু, যেহেতু আপনারা মেয়েরা একসাথে যে ব্রাঞ্চে আছেন সবাই মোটামুটি বলতে গেলে মেয়ে, তো আমরা অনেকে শুনি যে আসলে কর্পোরেট সেক্টরে যে নেতিবাচক যে দিকগুলো, যে মেয়েরা আসলে মেয়েদের সাথে কাজ করতে পারে না বা হচ্ছে মেয়েরা মেয়েদের পিছনে লাগে, এই জিনিসটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? এটা কি আসলে মেয়েদের ক্ষেত্রে হয় না ছেলেদের ক্ষেত্রেও হয় আপনি মনে করেন যে আমরা আসলে এটা একটা নেগেটিভ ভাইব থাকে? এটাকে আপনি কেমন দেখছেন, কিভাবে দেখছেন? আসলে আপু, আহ, এখানে ছেলে মেয়ে বলতে নাই, আসলে আমি মনে করি কর্পোরেট সেক্টরে কাজ করতে গেলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসে, সেটা শুধু নারীদের ক্ষেত্রে না। আমরা হয়তো মেনে নিতে পারি না, আহ একজন একটা কিছু বললেই হয়তো তার পিছনে লেগে যাই বা ই করি। এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও হয়। আমি কেন, হুম। আমি মেয়ে বলে কি আমি পিছায় যাব? একজন একটা কথা বলবে সে দেখে থেমে যাবো কেন? ছেলেরা পারে আগায় যেতে, আমরা কি মেয়েরা পারি না আগায় যেতে? হ্যাঁ, সমস্যা তো হবে, যে কোনো ক্ষেত্রেই হবে। আর তবে আমি মনে করি মেয়েরাই মেয়েদের বেশি শত্রু হয়।
দেখা যাচ্ছে মেয়েরা মেয়েদের পিছনে লাগে বেশি, কথা বলে বেশি, কাজের থেকে কথা বলে বেশি। এটা না করে যদি তারা তার নিজের কাজটাকে আহ, বেশি করে, মানে দৃষ্টিপাত করে, দেখা যাচ্ছে সে কিন্তু তার সেক্টর আগে যাচ্ছে। তবে হ্যাঁ, তবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সমস্যা হয়, ছেলেদেরও যেমন কাজে সমস্যা হয়, দেখা যাচ্ছে তার উপরের বস হয়তো তার প্রতি সন্তুষ্ট না, তার কাজের ক্ষেত্রে কাজ ভালো করছে, দেখা যাচ্ছে সে সন্তুষ্ট হচ্ছে না। ওই যে কথা আছে না, তুমি আমাকে যতই বুঝাও, আমি যদি বুঝতে না চাই তাহলে তুমি আমাকে বোঝাতে পারবা না। ঠিক আছে, তবে আমি মনে করি সমস্যা আসবেই কাজ করতে গেলে। সেটাকে ধরে যদি আমরা বসে থাকি তাহলে হয়তো আমি আমার নিজেকে আগায় নিয়ে যেতে পারবো না, বা আমি আমার করতে পারবো না। এটা হচ্ছে প্রতিবন্ধকতা থাকবে, এটা সেই প্রথম থেকেই হয়ে আসছে। এমনিতেও মেয়েরা কাজ করতে যাবে, এটা তো অনেকেই পছন্দ করে না। দেখা যাচ্ছে এই করছে, সমস্যা করছে। তারপরে আমি মনে করি এটাকে আমাদের এখন আর ওটা সমস্যা ধরলে হবে না, সমস্যা ওটা ওভারকাম করে আমাদের এই আগাইতে হবে। হুম। আপু এখন কিন্তু মেয়েরা আসলে অনেক বেশি মানে এগিয়ে যাচ্ছে। এখন যেটা হয় যে তুমি যেটা বললা যে ছেলে মেয়ে দুইজনেরই সমস্যাটা হয় যখন আপনি ভালো কোনো কাজ করবেন বা আপনার আউটপুটটা বেশি আসবে কর্পোরেট সেক্টর গুলোতে, এটা হচ্ছে যে আপনার পিছে 10 জন সমালোচনা করবেই। তো আমাদের যেটা ফোকাস করতে হবে যে আমাদের নিজেদের কাজগুলো করা, নিজেদের কাজ চালিয়ে নিয়ে যাওয়া, হতাশ হওয়া না। তো আপু আপনার মানে রিলেটেডই একটা কোশ্চেন এখন আমার মাথায় আসলো। সেটা হচ্ছে যে আপনি একে তো হচ্ছে বিজনেস করছেন, আরেকে হচ্ছে আপনার বাসায় যেহেতু আপনার বাচ্চাটা আহ এরকম একটা সিচুয়েশনে আছে, বা আপনি যেখানে জব করছেন অনেক প্রেশার থাকে, অনেক আপস এন্ড ডাউন তো হয়, যেহেতু আমাদের সেলসের একটা টার্গেট থাকে আমরা যারা সেলসে আছি। তো সেই সময় আপ এন্ড ডাউনটা আপনি কিভাবে মেনটেন করছেন আপু? হতাশাটা কিভাবে ওভারকাম করছেন? আমার বাসায় যেহেতু আমার ছেলেটা ওরকম, অনেকে ভাবে যে ও স্পেশাল চাইল্ড, ও কি তাহলে নিজেরটা নিজের। আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এটাই সবসময় দোয়া করি, যে আমার বাচ্চাটাকে সে হয়তো একটা সাইড একটু সমস্যা দিচ্ছে, কিন্তু যথেষ্ট ও কিন্তু নিজের কাজগুলো নিজে করে। আল্লাহর রহমতে এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে ওর নিজের কাজ নিজে করতে পারে। সেজন্য আমার অতটা হয়তো কষ্ট হয় না। আর আমি যেখানে কাজ করি সেখানে তো ওই যে বললাম তো, প্রত্যেকটা সেক্টরে সমস্যা আছে, সমস্যা থাকবে। এটা কখনোই মানে যে সবকিছু সমস্যা একদম সব জায়গায় মানে স্মুথলি হবে, হবে না। প্রত্যেকটা জায়গায় কাজে সমস্যা থাকবে, সেটাকে ওভারকাম করে আমাকে আগায় যেতে হবে। কিছু তো সমস্যা থাকে, কারণ প্রত্যেকটা মানে উন্নতি করতো, সবাই সবার জায়গা থেকে আরো আগায় যেত। যার কারণে সমস্যা আছে বলেই আমরা হয়তো ওইভাবে কেউ আগে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে, সেই সফল। আর যারা আমরা পুরোটা পাচ্ছি না, সেই সমস্যাগুলোই করতে হয়তো আমরা সেই সাফল্যের দ্বারে যে এখনো পৌঁছাতে পারিনি, হয়তো একটু সমস্যা হচ্ছে। তবে আমি মনে করি প্রত্যেকটা মেয়ের মনে করা উচিত যে আর 5টা মানুষ যদি পারে, তাহলে আমিও পারবো, আমাকে পারতে হবে। কারণ আজকে ইনশাআল্লাহ। মেয়েরা কিন্তু দেখো প্রত্যেকটা সেক্টরে কিন্তু মেয়েরা আছে। কর্পোরেট সেক্টর বলো, যে কোনো সেক্টর বলো, ডাক্তারের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কোনো মেয়েরা কিন্তু পেছায় নাই। কারণ মেয়েরা আজকাল কিন্তু বুঝতে পারছে যে আর 5টা ছেলেরা যদি পারে, বা আর 5টা মানুষ, আমি ছেলে পুরো মেয়ে আলাদা করতে চাচ্ছি না। আমি মনে করি একটা মানুষ যদি পারে তাহলে আমি কেন পারবো না। হয়তো আমি দুদিন আছি না, হয়তো দুদিন পরে পারবো, কিন্তু আমি পারবোই। একদম, একদম আপু, আমিও বিশ্বাস করি এটা। আপু, আমাদের কর্পোরেট সেক্টর গুলোতে টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক মাস্ট, মাস্ট ম্যান্ডেটরি। সো তুমি কিভাবে তোমার টিম ওয়ার্কটা মেনটেন করছো? সমস্যা বা কর্পোরেট সেক্টরে যে আমরা যারা কাজ করি তাদের কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে উম আমরা কিছু কিছু সেক্টর দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে মেয়েদের কিছু সমস্যা আছে, হয়তো তারা ওই সমস্যাগুলো হয়তো ফেস করে, অনেকে ভয় পায়। কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মেয়ের উচিত যে যত সমস্যা আসুক, সে যদি সেই সমস্যাটাকে সরায় এগিয়ে আগায়, যে সেটাকে সমস্যা না মনে করে, যে হ্যাঁ একটা কাজ আমরা যখন পড়তে বসতাম, অনেক পড়া আমাদের কাছে কঠিন মনে হতো, হ্যাঁ এই পড়াটা কঠিন, আমি এটা পড়বো না। হয়তো আমরা
মনে করতাম যে না, আজকে না পড়ে কালকে পড়ে এই কঠিন পড়াটা। কিন্তু আমাদের কাছে ওটা না মনে করে যখন আমরা মনে করতাম যে না, সহজ পড়া দুটি আমি 5টা পারি, তাহলে এই কঠিন একটা কেন পারবো না। যখন এটা মনে করে আমরা পড়াটা কমপ্লিট করতাম, তখন কিন্তু আমাদের ওই পড়াটা হয়ে যেত। তাহলে কাজের ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনই, যে আমরা হ্যাঁ একটা কঠিন কাজ মনে করছি, এই কাজটা আমার সমস্যা হচ্ছে, ঠিক আছে ওই কাজটা না আমি না করে, ঠিক আছে আমি ওইদিকে হয়তো না যাই। কিন্তু আমি যখন মনে করব না, আমি যদি আর 5টা কাজ করতে পারি, তাহলে এই কাজটা আমি কেন পারবো না, বা আর 5জন যদি এই কাজটা করতে পারে, আমি কেন পারবো না? অবশ্যই আমি পারবো। সে যখন মানুষ, সে যখন পারছে, তাহলে আমি কেন পারবো না? আমি তো একটা মানুষ, আমারও তো একদম। যোগ্যতা আছে, আমারও ওই যে সাকসেস, যে তার স্বপ্নের চূড়ায় গেছে, তার যেমন চোখ কান নাক মুখ সবই আছে, আমারও তো আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা মানুষ দিচ্ছে, আমারও তো দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে। তাহলে আমি, সে পারলে আমি কেন পারবো না আমার স্বপ্নের চূড়ায় যেতে? তা আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই উচিত, সে দুদিন আগেই পারুক, দুদিন পরেই পারুক, প্রত্যেকটা মানুষের মনে একটা স্বপ্ন থাকে, যে হ্যাঁ আমি ওই স্বপ্নের ওই জায়গায় পৌঁছাবো। আম, আমি যদি সেটা চেষ্টা করি, অবশ্যই আমার স্বপ্নটা একদিন না একদিন আমার দ্বার প্রান্তে আসবেই, বা আমি সেই দ্বার প্রান্তে যে পৌঁছাতে পারবোই। আপু, আহ তোমার মতে কর্পোরেট সেক্টরটা মানে আমাদের কাজের জায়গাটার পরিবেশ বা কেমন হওয়া উচিত, বা কি নিজেকে কিভাবে মানিয়ে নেওয়া উচিত কর্পোরেট সেক্টর গুলোতে? আমাদের কর্পোরেট সেক্টরটা মেয়েদের জন্য দেখা যাচ্ছে অনেক সময় হয়, নেতিবাচক তো থাকবেই, পজিটিভ সাইডও থাকবে, নেগেটিভ সাইডও থাকবে। তবে মেয়েদের জন্য কর্পোরেট সেক্টরটা কাজ করা তো কিছুটা কষ্টকরই, কারণ একটা ছেলে যত সহজে একটা জিনিস করে যেতে পারে, মেয়েদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যাগুলো বেশি আসে। কর্পোরেট সেক্টর যারা আমরা আছি, দেখা যায় অনেক বিভিন্ন ধরনের সমস্যা, যেগুলো নাকি আমরা হয়তো বলতে পারি না মুখ ফুটে, যে হ্যাঁ আমার এই সমস্যাটা হচ্ছে, আমি এইটা ফেস করছি। কিন্তু দেখা যাচ্ছে ছেলেরা কিন্তু, ছেলেদের সাথে কিন্তু ওই সমস্যাগুলো হচ্ছে না, বা তারা ওইটার মুখোমুখি হচ্ছে না, মেয়েদেরকে একটু বেশি হতে হয়। তো আমি আমি চাই যে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে যদি এই যে সমস্যাগুলো তৈরি হয়, সেগুলো যদি না থাকতো, আমার মনে হয় মেয়েরা হয়তো কাজে আরো আম, আগায় আসতো, বা আরো স্বাচ্ছন্দ্য ভাবে মনের আনন্দে হয়তো কাজগুলো করতে পারতো। কারণ সমস্যাটা হয় কি, মেয়েদের কিছু কিছু সমস্যা থাকে যেগুলা তারা হয়তো সবার সাথে শেয়ার করতে পারে না, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যাগুলা যদি না থাকতো, বা অনেকে হয়তো পারে মুখের পর একটা কথা জবাব দিয়ে দিতে, এখন সবাই তো আর সবটা পারে না। এই দিকগুলা যদি আমাদের পজিটিভ হতো, হয়তো মেয়েরা আরো কর্পোরেট সেক্টরে কাজের ক্ষেত্রে তারা আরো আগ্রহ হতো, বা মেয়েরা আরো বেশি আগায় আসতো। ঠিক আছে। একদম আপু, আমিও মনে করি সেটা। আপু, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? নিজেকে 5 বছর পরে কোথায় দেখতে চাও? আমি চাই প্রত্যেকটা মেয়ে তার যোগ্যতায় সে তার নিজের পরিচয় গড়ে তুলুক, এবং কর্পোরেট সেক্টরটা যাতে মেয়েরা আরো ভালোভাবে তার স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে, আহ তারা নিজেরা নিজেদের আহ, পরিচয় নিজেরা সুন্দরভাবে তুলে ধরতে পারে, সেটা যদি হতো, তাহলে হয়তো মেয়েরা আরো আগায় যেতে পারতো। যেটুকু পিছিয়ে আছে নারীরা, সে নারীরা হয়তো আরো ভালোভাবে তাদের কাজের ক্ষেত্রে তাদের পরিচয়টা, বা তাদের যে দক্ষতা আছে, তারাও যে পারে, সেটা হয়তো আরো একটু ভালো দেখাতে পারতো, তারা আরো ফুটায় তুলতে পারতো। আমি চাই যে প্রত্যেকটা মেয়ে তার নিজের যোগ্যতায় তার পরিচয় গড়ে তুলুক। কারণ আমার একটা কথা মনে হয়, যে নারীরা কিন্তু চাইলেই পারে, নারীরা পারে না এমন কিছু নেই। কারণ আমরা এক হাতে কিন্তু দশপূজার মতন কাজ করি। আমরা এক হাতে যেমন সংসার সামলাই, সন্তান সামলাই, তেমন বাহিরে কাজ করি, এবং অনেক কিছু কিন্তু আমরাই মানে কি বলবো সুন্দরভাবে গড়ে তুলি। তাহলে নারীরা পারে না এমন কিছু কিন্তু নেই। একটা নারী পারে একটা সংসারকে সুন্দরভাবে সাজায় রাখতে, ফুলের বাগানের মতন। আবার একটা নারী কিন্তু দেখা যাচ্ছে তার অফিসিয়াল ক্ষেত্রে তার নিজের পদচারণা যেখানে, সেখানে সুন্দরভাবে তার নামকে
উজ্জ্বল ভাবে গড়ে তুলতে পারি সেই আকাশের তারার মতন। তাই আমি চাই প্রত্যেকটা মেয়ে তার নিজের গুণে গুণান্বিত হোক, নিজের নামে পরিচিতি পাক। কারণ আমরা মেয়েরা যদি আমাদের নিজের পরিচয়ে পরিচিত হতে পারি, তাহলে কিন্তু আমি মনে করি প্রত্যেকটা নারী মনের দিক দিয়ে শান্তি পাবে এবং মনে হবে যে না আমরাও পারি, আমরা পারবো এবং পারতে হবে আমাদেরকে। ইনশাল্লাহ আপু, তুমিও তোমার স্বপ্ন বাস্তবায়ন হোক এবং তুমিও তোমার মানে তোমার আকাশে তারা হয়ে জ্বলে উঠো, এটাই আমরা আশা করি। আর তোমার জন্য অনেক বেশি শুভকামনা রইলো। আপু, আমাদের কর্পোরেট লঞ্চের এই প্রোগ্রামে আসতে পেরে, কথা বলতে পেরে তোমার কেমন লাগলো? আপু, তোমাদের সাথে কথা বলতে পেরে আমার অনেক ভালো লাগছে। আহ কারণ এই যে তোমরা মেয়েদের পাশে দাঁড়ায় আছো, বা একজন মেয়ে, একজন মানুষ কিভাবে তার কাজগুলো আগায় নিয়ে যাচ্ছে, কষ্টেই হোক যেভাবে হোক, এই তোমরা সেই জিনিসগুলো তুলে ধরছো, এটা আমার খুব ভালো লাগছে। তুমি, কারণ দেখো তুমি অনেক দিন ধরে চেষ্টা করছো আমার সাথে বসার জন্য, এই যে একটু কথা বলার জন্য আমি হয়তো সময় দিতে পারিনি। তা আমার ভালো লাগছে তোমাদের সাথে বসে এই যে নিজের কথাগুলো শেয়ার করতে পারলাম, বা এই যে কথাগুলো বলতে পারলাম। এই জিনিসটা আমার অনেক ভালো লাগলো। আর তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করো। আর তোমাদের জন্য আমার দোয়া রইলো অফুরন্ত, তোমাদের এই উদ্যোগটা তোমরা আর অনেক দূর আগায় নিয়ে যাও, তোমরা তোমাদের সাফল্য পাও, এই শুভকামনা রইলো আমার পক্ষ থেকে। আপু, তোমাকে অনেক বেশি ধন্যবাদ তোমার এই মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জানি তোমার অনেক 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 সমস্যার পরও তুমি আমাকে সময় দিয়েছো। এটার জন্য আমরা কর্পোরেট লঞ্চ থেকে তোমার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ভালো থাকো তোমার ফ্যামিলি লাইফে, এবং তোমার যেই প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে আরো বেশি ভালো করো। তোমার জন্য অনেক বেশি শুভকামনা আপু। দর্শক, আমরা একদমই ইনশাআল্লাহ, শেষ পর্যায়ে জন্য চলে দোয়া এসেছি। রইলো। নিশ্চয়ই আপু, তুমি ভালো থাকবে। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রতি সপ্তাহে আমরা এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।